Secularism is the thing we need. সেকুলারিজম আপনাকে আপনার জীবন পরিচালনার জন্য পুরো নতুন একটি ধারা আপনাকে দিছে। এইখানে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, কতটুকু পারবেন, কতটুকু পারবেন না, আপনার ধর্ম কতটুকু আনতে পারবেন, আনতে পারবেন না, এই সব কিছু সেকুলারিজম দিছে। What's the issue? আপনার যদি ধর্ম জায়গায় থাকে, মানুষ নিজেরা ডিসাইড করে যে আমাদের জন্য ভালো মন্দ কি, এখানে প্রবলেমটা কি? না, এটা সমস্যা নাই। যদি আপনার যে আদর্শিক বিশ্বাস, আপনার রিলিজিয়ন, এটা যদি আপনাকে এলাও করে, এটা কি কোনো প্রবলেম নাকি? আপনার ধরেন কোনো একটা বিষয় ট্রায়াল এন্ড এররের মাধ্যমে রেকটিফাই করা, পরিশুদ্ধ করা, এটা কি কোনো সমস্যা নাকি? ডেফিনেটলি এটা একটা ইস্যু। আপনি যদি ট্রায়াল এন্ড এরর বেসিসটাকে আপনি স্ট্যান্ডার্ড মনে করেন, তার মানে কি আপনার কাছে ফিক্সড কোনো স্ট্যান্ডার্ড নেই, আপনি যা ইচ্ছা তা করতে পারেন। মনে করেন আপনি সার্ভাইভ করার জন্য আপনি যদি দেহ ব্যবসা করেন, কোনো সমস্যা নাই, মদ খান, কোনো সমস্যা নাই, সুদ খান, কোনো সমস্যা নাই। তুমি আল্লাহরে পূজা করো না পাথরের পূজা করো নাকি গরুরে পূজা করো, এটা আমার দেখার বিষয় না। বাংলাদেশের মানুষ না পারতেছে পুরোপুরি ইসলামিক হইতে, না পারতেছে পুরোপুরি সেকুলার হইতেছে। এই জন্য ইসলাম এবং সেকুলারিজম কোনোটাই বাংলাদেশে সঠিকভাবে কাজ করতেছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাই আমাদের আজকের আপসীন বার্তায়। আজকে আমার অতিথি জনাব মোহাম্মদ ফয়সাল আহমেদ। উনি একজন দায়ী, অ্যাক্টিভিস্ট এবং উনি সোশ্যাল মিডিয়াতে ইসলামিক দাওয়া রিলেটেড অনেক কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভেরি ওয়েল। জাযাকাল্লাহ খাইর। আজকে আসার জন্য আপনি লাস্ট টাইম অনেকদিন আগে আসছিলেন, সো ভেরি এক্সাইটেড আপনি আবার আসছেন এবং আপনার সাথে আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আলাপ করব। ফয়সাল ভাই, আমি লাস্ট কয়েকটা এপিসোডে আমাদের আপসীন বার্তায় বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরপর আর কি যেই সব ব্যাপারগুলি আমরা ফেস করতেছি, ধরেন ইকোনমিক অনেক রিফর্মের কথা হইতেছে, তার ধারাবাহিকতায় আজকে একটা ব্যাপার নিয়ে আপনার সাথে আলাপ করব। যেহেতু আমরা অনেক সংস্কারের কথা শুনতেছি, তো এই ক্লাইমেটে ওয়ান অফ দ্য কি একটা মানে কনভারসেশন যেটা বাংলাদেশে এখন চলতেছে, সেটা হইতেছে যে ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম যে ব্যাপারটা, সেটা এখন কিছু কিছু গোষ্ঠীর মানুষ আছে, দ্য আলট্রা এলিটস বা কিছু সোশ্যাল শ্রেণীর মানুষ, তারা বলতেছে যে সেকুলারিজম ইজ দ্য থিং উই নিড। কারণ আমাদের দেশে যদিও মেজরিটি মুসলিম জনগোষ্ঠী, কিন্তু আমাদের দেশে মাইনরিটি আছে এবং আমরা সেকুলারিজম ইজ দ্য বেস্ট থিং আমাদের জন্য। অন দ্য আদার হ্যান্ড আপনার কিছু মানুষ আছে, তারা বলতেছে যে উই নিড ইসলাম, মানে আমাদের উচিত ইসলামকে পরিপূর্ণভাবে অ্যাডাপ্ট করা। বা হয়তো এর মধ্যে আরেকটা দল থাকতে পারে বা আরেকটা গ্রুপ থাকতে পারে, তারা বলতেছে দুইটার মিশ্রণে যদি কিছু একটা থাকে, মেবি এইটা আমাদের জন্য সবচেয়ে বেশি ফ্রুটফুল হবে। তো আজকে এই ব্যাপারটা নিয়ে আমরা একটু ডিপলি অ্যানালাইসিস করব। তো আমার আজকে আপনার কাছে প্রথম প্রশ্ন থাকবে, যেটা হচ্ছে যে হোয়াটস দ্য ইস্যু? সেকুলারিজম আর ইসলাম কি পাশাপাশি থাকতে পারে না? বা সেকুলারিজম পুরোপুরি থাকলে অসুবিধা কি, বা ইসলামও পুরোপুরি থাকলে অসুবিধা কি? ক্লাসটা কোথায়? মানে মানুষের এই কনসার্নগুলি, যে এই কনসার্নগুলি কোথায়, কোত্থেকে আসতেছে এগুলি? জি ধন্যবাদ ভাই। এখানে সেকুলারিজমের সাথে ইসলামের প্রবলেমটা হচ্ছে, আপনি সেকুলার সিস্টেমের বাইরে যদি কোনো মানুষ চলে, এটা যেভাবে সেকুলারিজম সমস্যা হিসেবে দেখে, ঠিক একইভাবে ইসলামে এজ এ আইডিওলজি, ইসলাম ছাড়া অন্য যে কোনো কিছু দিয়ে চললে, সেকুলারিজম হোক, ন্যাশনালিজম হোক, সোশ্যালিজম হোক, এটা ইসলাম সমস্যা হিসেবেই দেখে। তো এটাই হচ্ছে সেকুলারিজম এবং ইসলামের দ্বন্দ্ব। তো যে কোনো আদর্শই কোনোটাকে অ্যালাউ করে না। আপনি যদি দেখেন, ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়, তখন মানুষ পরিচালিত হতো কিছু ধর্মীয় মতবাদ, ধরেন কিছু মূর্তি রিলেটেড ধারণা, ধরেন লাত, মানাত, উজ্জা, এগুলা রিলেটেড কিন্তু মানুষের কিছু কমন ধারণা ছিল। ওই ধারণা অনুযায়ী মানুষ পরিচালিত হতো, মানে এগুলার কথা মতোই মানুষ চলতো। এজন্য ইসলামের প্রধান সমস্যা হয়ে যায় কি, মূর্তি পূজা, লাত, মানাত, উজ্জা কিংবা বিভিন্ন দেবদেবী, অগ্নি পূজা, এগুলো ইসলামের সমস্যা হয়ে যায়। কারণ কি, মানুষ এগুলো দিয়েই চলতো ওই সময়, এগুলাকেই অনুসরণ করতো। কিন্তু সেকুলারিজম কি বলতেছে যে আপনার ধরেন আমাদের দেশে হিন্দু যারা বা বৌদ্ধ যারা বা অন্যান্য ধর্মহীন যারা, তারা হয়তো বিভিন্ন জিনিস পূজা টুজা করতে পারে। সেকুলারিজম কি আমাদেরকে বলতেছে যে মুসলমানরাও সেম কাজটা করতে হবে? তাহলে সমস্যাটা কোথায়? জি, সেকুলারিজম আপনাকে আপনার জীবন পরিচালনার জন্য পুরো নতুন একটি ধারা আপনাকে দিছে। এইখানে আপনি কি করতে পারবেন,
কি করতে পারবেন না, কতটুক পারবেন কতটুক পারবেন না, আপনার ধর্ম কতটুক আনতে পারবেন আনতে পারবেন না, এই সব কিছুই সেকুলারিজম দিছে। তো এইটা নতুন আরেকটা ধর্মের মতো। এটা এটা আগে যেভাবে মানুষ ধর্মকে অনুসরণ করত, হুম, কিন্তু এখন এইরকম মানুষ ধর্মের প্রাসঙ্গিকতা খুঁজে পায় না। যেমন অন্যান্য ধর্মগুলা, তারা এগুলাকে প্র্যাকটিক্যালিটির সাথে লিঙ্ক করতে পারে না, মনে করে এগুলা মানে এই যে মডার্ন ওয়ার্ল্ড, এগুলোর সাথে কোনো কানেকশন নাই, শুধু স্পিরিচুয়াল বিষয়। এই জন্য অন্যান্য ধর্মের মানুষগুলা কিন্তু ধর্মটাকে আস্তে আস্তে ধর্ম থেকে সরে আসছে। আপনি যদি রিপোর্ট দেখেন এইটাই দেখবেন। তো এখন কিন্তু এই জন্য ওই ধর্মগুলোর সাথে ইসলামের তেমন কোনো ক্লাস এখন নাই। এখন হচ্ছে মানুষ বিভিন্ন মতবাদ দিয়ে পরিচালিত হয়, বিভিন্ন আদর্শ দিয়ে পরিচালিত হয়। এই আদর্শগুলোর মধ্যে সবচেয়ে বড় আদর্শ এখন হচ্ছে ডমিনেন্ট সেকুলারিজম। হুম। তো এখন সেকুলারিজমই হচ্ছে সবচেয়ে বড় মূর্তি। এই জন্যই ইসলামের সাথে সেকুলারিজমের দ্বন্দ্বটা এখন সবচেয়ে বড় দ্বন্দ্ব হয়ে দাঁড়াইছে। আচ্ছা ফয়সাল ভাই, আপনার কথায় বুঝতে পারলাম যে সেকুলারিজম আর ইসলাম আপনি যেই ভাবে বললেন যেটা কোএক্সিস্ট করতে পারে না, দুইটার মধ্যে একটা দ্বন্দ্ব আছে। তো ধরেন এক সময় ছিল যখন খালি ইসলাম ছিল, সেকুলারিজম ওই সময় আসে নাই কিন্তু। হ্যাঁ, বাট তারপরে সেকুলারিজম ইভেন্চুয়ালি আসছে, এবং এখন আমাদের সমাজে বা গ্লোবালি আমরা দেখতে পারি যে দ্য ক্ল্যাশ ইজ বিগ সেকুলারিজমের মধ্যে, বা অন্যান্য কি স্পেশালি ইসলামের সাথে সেকুলারিজমের ক্ল্যাশটা সবচেয়ে বড়। তো এটা কোত্থেকে আসলো, ওয়ার ডাজ ইট কাম ফ্রম, এটার মানে রুটটা কোথায়, এটা যদি আপনি ক্ল্যারিফাই করতেন। জি। দেখেন, সেকুলারিজম হচ্ছে ইসলামের মতো কমপ্লিট একটা জীবন ব্যবস্থা। তো জীবন ব্যবস্থা যেহেতু মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক রাষ্ট্রীয় সব জায়গায় ফলো করতে হয়, হুম, তো এই জায়গায় একটা জীবন ব্যবস্থা আর একটা জীবন ব্যবস্থার সাথে সাংঘর্ষিক হবে, এটাই স্বাভাবিক। তো সেকুলারিজম, হ্যাঁ, প্রথমে ঠিক আছে সেকুলারিজম ছিল না, মানুষ সেকুলারিজম দ্বারা শাসিত হতো না। সেকুলারিজমের আপনি যদি প্রেক্ষাপটটা দেখেন, আমি যদি আপনাকে শর্টে বলি, মূলত ইউরোপে 1500 শতাব্দীর পর থেকে সেকুলারিজমের উত্থানটা ঘটে। ওই সময় ইউরোপের মানুষ শাসিত হতো ধর্মর ভিত্তিতে। গির্জাতান্ত্রিক, তাদের যে শাসন ব্যবস্থা ছিল পুরোটাই ছিল গির্জাতান্ত্রিক, এবং ধর্মীয় আধিপত্য ছিল তাদের সমাজে। ওই সময় যে সামাজিক যে একটা স্ট্রাকচার ছিল সবগুলাই কিন্তু, এবং রাজনৈতিক যে স্ট্রাকচার ছিল, দেখা গেছে গির্জার কথাই জনগণ অনুসরণ করত। হুম, কারণ কি, তাদের ধর্মবিশ্বাস স্ট্রং ছিল। হুম, তো গির্জার অজুহাত দিলে মানুষ আর কোনো এক্সকিউজ দেখাইতো না। হুম, তো এ একটা সময় দেখা গেছে ওই শাসক যারা ছিল তারা ওই পাদ্রীদের সাথে একটা যুগ সাজস করে তাদের নিজের সুবিধা মতো আইন বানানো শুরু করত, এবং অজুহাত হিসেবে তারা গির্জা বা পাদ্রীদের দোহাই দিত, ধর্মের দোহাই দিত। অন্যায়ভাবে কর আরোপ করতো, বিভিন্নভাবে ট্যাক্স আদায় করতো, এবং এতে বেনিফিটেড হতো চার্চ এবং শাসকরা। হুম, তো এটা ছিল তাদের একটা রাজনৈতিক এবং সামাজিক স্ট্রাকচার। এরপরে আপনি যদি দেখেন তাদের যে প্রচলিত যে রীতিনীতিগুলা, মিথগুলা, এগুলা ছিল মানে এই এই যুগে এসে হয়তো আপনি এটা কল্পনাও করতে পারবেন না, অনেক হাস্যকর মনে হতে পারে। যেমন কিন্তু এটা ট্রু। আপনি যদি হিস্ট্রি দেখেন, এটা 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 আপনি জানতে পারবেন যে ওই সময় মানুষ এমন ধারণা, এমন এমন বিশ্বাস রাখতো যে তারা নিজেরা বছরে 1-2 বারের বেশি গোসল করতো না। কারণ তারা মনে করতো যে এই শরীরে গডের অস্তিত্ব আছে। তো আপনি যখন পানি দিয়ে গোসল করবেন, লুমকূপ দিয়ে আপনার পানি ঢুকলে এইটা আপনার ওই গডকে হ্যাম্পার করতে পারে, এবং আপনার শরীরে রোগ জীবাণু ঢুকতে পারে। দ্যাটস রিডিকুলাস। জি, তো চিন্তা করেন। এবং এখান থেকেই কিন্তু ওই যে তাদের শরীরে যখন এটা ম্যাসিভলি মানে মানুষজন এই রীতিটা ফলো করতো, স্বাভাবিকভাবেই আপনার মানুষের শরীরে এটা দুর্গন্ধ ছড়াবে। এখান থেকে কিন্তু ওই যে পারফিউম আবিষ্কারের নেসেসিটি তাদের মধ্যে তৈরি হয়, এবং তারা কিন্তু পারফিউম ইউজ করতো বছরের পর বছর শুধুমাত্র এই জিনিসটা করার জন্য। তাদের হাইজিন সেন্স যদি আপনি চিন্তা করেন, হাইজিন সেন্স বলতে এটা তারা বুঝতোই না। তারা হচ্ছে তাদের কোনো স্যানিটারি সিস্টেম ছিল না, খোলা আকাশের নিচে তারা টয়লেট ইউজ করতো, এবং হচ্ছে অনেকে ওই বালতি কিংবা পট ইউজ করতো টয়লেট করার জন্য, ওইগুলো আবার দরজা জানালা দিয়ে বাইরে ফেলে দিত। এরকম ছিল তাদের ধারণা। এবং ওই যে তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল তাদের স্পিরিচুয়াল ক্ষেত্রে, যে তারা মনে করতো তারা যদি পাপ করে, তো তারা চার্চে গিয়ে ওই কিছু টাকা ডোনেশন করলে তাদের পাপ ক্ষমা হয়ে যাবে। ওকে। তো এরকম ধারণা ছিল। এবং আপনি তাদের যদি জ্ঞান বিজ্ঞান বা সায়েন্স এন্ড টেকনোলজির প্রতি ধারণা দেখেন, তাহলে আপনি অবাক হবেন যে তারা নতুন কোনো বিষয়টা অ্যাকসেপ্টই করতে পারতো না। এরকম অনেক অনেক বিজ্ঞানী আছে, যেমন
কোপার্নিকাস, রজার বেকন, গ্যালিলিও, জিওনার্দো ব্রুনো, যাদেরকে তারা কাউকে পুড়িয়ে মেরেছে, কাউকে গৃহবন্দী করে শেষ পর্যন্ত তাকে মৃত্যুবরণ করা লাগছে, তাদের এই ওপিনিয়ন জনগণ অ্যাকসেপ্ট না করতে পারার কারণে। তারা তারা কেন অ্যাকসেপ্ট করতে পারে নাই? যেমন ধরেন গ্যালিলিওর একটা ধারণা ছিল, উনি বলেছিলেন যে এই পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, কিন্তু তারা ধারণা করতো যে এই পৃথিবী হচ্ছে গড নিয়ন্ত্রণ করছেন, পৃথিবীকে কেন্দ্র করে সব কিছু ঘুরতেছে, এই পৃথিবী ঘুরতে পারে না। এই জন্য দেখা গেছে এই অনেক ব্যক্তিকে তারা এই বিষয়গুলোর জন্য হত্যা করছে। এরপরে যারা চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, তারা বিভিন্ন সার্জারির জন্য তাদেরকে হত্যা করা হয়েছে, কারণ তারা মনে করত এই বডিতে গডের এই নিঃশ্বাস আছে, গডের আত্মার অস্তিত্ব আছে। তো এখন এটার কাটাছেড়া করলে শরীরে গডের অপমান হবে। তো তারা এই যে সার্জারির বিষয়গুলা, এগুলোকে পুরোপুরি ডিনাই করছে এবং ওই চিকিৎসকদেরকে হত্যা করে ফেলছে। তো এইরকম ছিল তাদের হচ্ছে এই নতুন কিছু বা জ্ঞান বিজ্ঞানের প্রতি ধারণা। তো এই যে ধারণাগুলা এক সময় মানুষ আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারছে যে এই জিনিসগুলা তাদেরকে ব্যাকওয়ার্ডে নিয়ে যাচ্ছে। তারা কিভাবে বুঝতে পারছে? আপনি যখন পুরোপুরি অন্ধকারে থাকবেন, তখন কিন্তু আলো কি জিনিস সেটা আপনি বুঝতে পারবেন না, স্বাভাবিক বিষয়। হ্যাঁ। তো তারা এই জিনিসগুলো বুঝতে পারছে যখন তাদের সামনে ভালো কিছু এক্সাম্পল ছিল। তো ইউরোপ যখন ওই সময় একদম ডার্ক এজ ছিল, ওই সময় কিন্তু দুনিয়ার আরেকটি প্রান্তে গোল্ডেন এজ বা সোনালী সময় চলতেছিল, সেটা হচ্ছে মুসলমানদের উসমানীয় খিলাফত। তো তখন উসমানীয় খিলাফতে আবার পুরাই অপোজিট। তখন তারা জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে ছিল। আপনারা জাবির ইবনে হাইয়ান, ইবনে সিনা, আল বিরুনি, ওনাদের নাম শুনছেন। তো ওনাদের ইনভেনশন, ওনাদের এই আবিষ্কারগুলা ইউজ করে মুসলমানরা তখন ফ্লারিশ করতেছিল। এর পাশাপাশি মুসলমানদের যে ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল পাওয়ার, এটা ছিল পুরো সুপার পাওয়ার। কারণ সবচেয়ে বিশাল ল্যান্ড তখন মুসলমানদের দখলে, সবচেয়ে ভালো অর্থনৈতিক ব্যবস্থা, সবচেয়ে সুন্দর নগরায়ন, ড্রেনেজ সিস্টেম, ল্যাম্প পোস্ট, লাইব্রেরি, ইউনিভার্সিটি, এই সব কিছু তখন এই ইউরোপের কাছে একটা কল্পনার মতো ছিল আর কি। তো এই জিনিসগুলো দেখে তারা তাদের এই যে পশ্চাৎপদতা রিয়েলাইজ করতে পারছে এবং তারা এই প্রয়োজন অনুভব করতে পারছে যে আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত। কারণ এই ধর্মীয় গুলামি, এই যে ধর্মের মানুষের সংঘাত, প্রটেস্টান্ট ক্যাথলিক সংঘাত, চার্চ কর্তৃক গির্জা, পাদ্রী এবং শাসক মিলে জনগণের উপর করের বোঝা চাপিয়ে দেওয়া, ধর্মের অজুহাতে তাদেরকে শোষণ করা, কিংবা জ্ঞান বিজ্ঞানের প্রতি তাদের যে এই বিরূপ ধারণা, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তখন তারা তাদের জীবনের প্রয়োজনে, তাদের নিজেরা ডেভেলপ করার জন্য তারা তাদের ধর্মকে সেপারেট করার সিদ্ধান্ত নিছে। এই সেপারেশন থেকেই তারা সেকুলারিজম ফর্ম করছে। ওকে, তার মানে হইতেছে যে ওই কনটেক্সে তারা ডিসাইড করলো যে আপনার ধর্ম অ্যাজ ইন ওই টাইমে ওই সমাজে ক্রিশ্চিয়ানিটি, ওইটা গির্জার মধ্যে থাকবে আর সোসাইটি তারা নিজেরা চালনা করবে। জি, এটা কি বলতে চাইতেছেন? জি, তারা ধর্মটাকে তখন, যেহেতু মানুষের একটা বিলিফ, এটা কিন্তু মানুষের একটা বাই ডিফল্ট একটা ইনস্টিংক্ট, যে স্পিরিচুয়াল ইনস্টিংক্ট। আপনি কাউকে না কাউকে আপনি মাথা নত করবেন, এটা গড হোক কিংবা কোনো মানুষ হোক, যে কোনো আপনার সুপিরিয়র বিং এর প্রতি আপনি অবনত থাকবেন, এটা মানুষের ডিফল্ট একটা নেচার। তো তারা এই জন্য এই ধর্মটাকে পুরোপুরি বাদ দেয় নাই, তারা এটাকে চার্চের মধ্যে ঢুকায় দিছে যে আমাদের সোসাইটাল ম্যাটার, আমাদের সিভিল ম্যাটার, কিংবা আমাদের রাষ্ট্রের বিষয়ে, আমাদের ইকোনমি, আমরা কিভাবে, আমাদের জুডিশিয়ারি, এগুলা কিভাবে আমরা ফর্ম করব, এখানে ধর্মের কোনো সে থাকবে না। এগুলো আমরা নিজেরা বসে আমরা সিদ্ধান্ত নিব আমাদের ভালো কোনটা, মন্দ কোনটা। তো এই আন্ডারস্ট্যান্ডিং থেকে তারা একটা সিস্টেম ফর্ম করছে, যেটা সেকুলারিজম। ওকে ফয়সাল ভাই, সাউন্ডস লাইক মানে তাদের সমাজের জন্য, ওই টাইমের জন্য মনে হইতেছে যে দিস ওয়াজ আ গুড আইডিয়া। এবং আমরা দেখছি যে তারপরে ইউরোপিয়ান সোসাইটি, আমরা বলি যে তারা রেনেসন্সের মধ্যে দিয়ে গেছে, তারা প্রোগ্রেস করছে অনেক, তারা ফ্লোরিশ করছে। সো ওয়াটস দ্য ইস্যু? আপনার যদি ধর্ম জায়গায় থাকে, মানে ক্রিশ্চিয়ানিটি তাদের যে ধর্ম, এটা যদি চার্চের মধ্যে থাকে, সমাজ যদি তারা ওই যে রাজা আর পাদ্রীদেরকে এক্সাইট করে, তারা মানুষ নিজেরা ডিসাইড করে যে আমাদের জন্য ভালো মন্দ কি, এখানে প্রবলেমটা কি? অ্যান্ড আমরা যেটা আমি বললাম যে অ্যাজ আ রেজাল্ট অফ দিস তারা ফ্লোরিশ করছে, তাহলে সমস্যাটা কোথায়?
না, এটা সমস্যা নাই। যদি আপনার যে আদর্শিক বিশ্বাস, আপনার রিলিজিয়ন, এটা যদি আপনাকে অ্যালাউ করে যে সেকুলারিজমের আদর্শ অনুযায়ী আপনি আপনার ধর্মকে গির্জার মধ্যে প্যাক করে রাখবেন, মসজিদের মধ্যে প্যাক করে রাখবেন, এটা থেকে আপনি আর কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন না। শুধু স্পিরিচুয়াল, যেটা হচ্ছে মানে দুনিয়াবি কোনো বিষয় না, মরার পরের বিষয় বা অথবা মরার আগের বিষয়, এইসব বিষয়ে আপনি যদি শুধুমাত্র আপনার বিশ্বাসকে লালন করতে চান, সেটা যদি আপনার বিশ্বাস এলাও করে, তাহলে কোনো সমস্যা নাই। এখন এখন বুঝতে হবে আপনার বিশ্বাস আপনাকে এলাও করে কিনা। আপনার ক্রিশ্চিয়ানিটি এলাও করছে, বা অন্য কোনো ধর্ম এলাও করছে, অন্য কোনো আদর্শ এলাও করছে, ইসলাম এলাও করে কিনা, এটা হচ্ছে এখন কোয়েশ্চেন। ইন্টারেস্টিং। এখন ধরেন এই জায়গা থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে আসা যাক, যেখানে আপনার দেশের অধিকাংশ মানুষ, যেটা আমি আগেই বলছিলাম, অধিকাংশ মানুষ মুসলমান, এবং আমি বলতেছিলাম যে একদল মানুষ চাইতেছে যে সেকুলারিজম আমাদের জন্য অতি দরকারি, কারণ মানুষের মতো ধরেন তাদের মসজিদে নামাজ পড়লো, রোজার মাসে রোজা রাখলো, জাকাত দিল, তাদের ক্ষমতা থাকলে হজে গেল, এবং রাষ্ট্র চললো সেকুলারিজমের মাধ্যমে, যেটা আপনি বললেন ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন মডেল যেটা, এবং তারা আমরা যেটা বললাম তাই ফ্লোরিস্ট। সো বাংলাদেশে এটা হইতে সমস্যা কি, বা বাংলাদেশে যদি এটা আমরা অ্যাডাপ্ট করতে চাই ফুলি, প্রবলেমটা কোথায়, মানে আমরা কি স্ট্রাগল ফেস করতেছি এই ব্যাপারে? আচ্ছা দেখেন, বাংলাদেশে আমরা এটা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে প্রায় এটা 50 বছর থেকে এটা করতেছি। এটা কিন্তু ওই বারবার আমরা আপডেট করতেছি, এবং যতবার ফেল করে ততবার বলি এটা প্রপারটা অ্যাপ্লাই হয় নাই, আরো বেটার, আরো বেটার, আরেকটু সংস্কার করি, এইভাবে কিন্তু করতেছি অলরেডি। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে এরপরও কেন এখন করতেছে না। এটা কি কোনো প্রবলেম নাকি? আপনার ধরেন কোনো একটা বিষয় ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে রেকটিফাই করা, পরিশুদ্ধ করা, এটা কি কোনো সমস্যা নাকি? ইজ দিস এ ইস্যু? ডেফিনেটলি এটা একটা ইস্যু। আপনি যদি ট্রায়াল অ্যান্ড এরর বেসিসটাকে আপনি স্ট্যান্ডার্ড মনে করেন, তার মানে কি আপনার কাছে ফিক্সড কোনো স্ট্যান্ডার্ড নাই, ক্রাইটেরিয়া নাই। আপনি এমন একটা জিনিসকে অ্যাকসেপ্ট করতেছেন যে আপনি মেনেই নিতেছেন এখানে ভুল হবে, ভুল থেকে আমরা শিক্ষা নিব। তার মানে কি আপনার এখানে লস হবে, বারবার মিস্টেক করবেন, এবং মিস্টেক করার পরে আপনি একটা ইনসাইট পাবেন, পরবর্তীতে অ্যাকশন নেবেন। কিন্তু সিচুয়েশন হয়তো ওই সময় আরেক রকম হয়ে যেতে পারে, বা 10 বছর পরে মানুষের চিন্তাভাবনা, মেন্টালিটি, ন্যারেটিভ সবকিছু চেঞ্জ হতে পারে। তখন কি হবে? আরেকটা মিস্টেক তৈরি হবে, তখন আপনি আরেকবার। তো এটার তো কোনো এন্ড নাই, এটা তো একটা সংস্কারের পর সংস্কার আর সংস্কারের পর সংস্কার। জি, আপনি এন্ডলেস একটা রেট রেসের মধ্যে পড়ে যাবেন। ওকে ফয়সাল ভাই, ব্রিংিং ইউ ব্যাক টু দ্য ডিসকাশন, যেটা আমরা বলতেছিলাম, তাহলে বাংলাদেশের কনটেক্সে এটা সমস্যা কি? ওকে, আপনি বললেন যে ঠিক আছে আমরা মানে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে করতেছি, বাট হোয়াটস দ্য ইস্যু, মানে কি কেন কাজ করতেছেন এটা বাংলাদেশে? ওকে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চন, বিশেষ করে বাংলাদেশের যারা দেশের পরিবর্তন চান, এবং যারা ট্রুলি রিয়েলাইজ করতে পারছেন এই সময়ে এসে যে হাসিনা যাওয়ার পরেও দেখা গেছে ওই অনেক সমস্যাই আবার রিপিটেড হচ্ছে। যেমন আমি আজকে একটা নিউজ দেখলাম যে এখন সোশ্যাল মিডিয়াকে মনিটরিং করার জন্য তারা একটা ল করতেছে, মানে যেখানে শর্ত আছে যে শর্ত সাপেক্ষে সোশ্যাল মিডিয়া মনিটরিং করা যাবে। আগে শেখ হাসিনা এই কাজটাই করতো। এরপরে এরকম অনেক বিষয় আছে, বিদেশি কন্ট্রাক্টের, যাই হোক, যেটা আমি বলতেছি যে এই বিষয়টা আমরা রিয়েলাইজ যারা করতে পারছি যে সামথিং ইজ রং, তাদের জন্য এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করা জরুরি যে বিগত 50 বছর থেকে কেন এই জিনিসটা প্রপারলি ফাংশন করতেছে না। তো আপনি যদি দেখেন সেকুলারিজম, আমি আগেই বলছি যে এটা একটা কমপ্লিট একটা আদর্শ, ইসলাম আরেকটা আদর্শ। এখন প্রতিটা মানুষ যখন আল্লাহ সৃষ্টি করেন, যে কোনো মানুষ, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, সবাই, এই মানুষগুলোর মধ্যে কমন কিছু বৈশিষ্ট্য থাকে। সেটা হচ্ছে তার সার্ভাইভাল ইনস্টিংক্ট থাকে, সে যে কোনোভাবে তার নিজেকে রক্ষা করতে চায়, সার্ভাইভ করতে চায়। এই সার্ভাইভাল ইনস্টিংয়ের জন্য সে দেখা গেছে জীবন ধারণের জন্য ওই জঙ্গলে যায়, শিকার করে অথবা ব্যবসা করে, কৃষিকাজ করে, তার নিত্য প্রয়োজন মেটানোর জন্য যা যা দরকার সেগুলো করে। এটা তার সার্ভাইভাল ইনস্টিং থেকে এই কাজগুলো আসে। এরপরে মানুষের প্রোক্রিয়েশনাল ইনস্টিং, এটা মানুষের বাই ডিফল্ট, যে কোনো মানুষের, সে তার বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়, তার জৈবিক চাহিদা মেটানোর জন্য সে পরিবারবদ্ধ হয় বা যে কোনো বদ্ধ, এইটা মানুষের ডিফল্ট। আরেকটা বিষয় হচ্ছে স্পিরিচুয়াল ইনস্টিং। প্রতিটা মানুষ সে তার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী দিন শেষে কারো কাছে মাথা নত করতে চায়, কারো ওয়ার্শিপ করতে চায়,
যেমন আগে মানুষ কি করতো, মূর্তি পূজা করতো, অগ্নি পূজা করতো, কেউ দেবদেবী বানিয়ে পূজা করতো, কেউ আল্লাহর কাছে সিজদা দেয়, হ্যাঁ, কেউ আছে কোনো কিছুই করে না, কিন্তু সেও কেউ না কেউ কোনো ব্যক্তিকে ফলো করে, হ্যাঁ, অথবা দেখা গেছে আমরা কোনো পার্সনকে ওইভাবে ওয়ার্শিপ করি যে আমাদের চেয়ে সুপিরিয়র কাউকে আমরা ফলো করতে পছন্দ করি, যেমন বড় সুপারস্টার মিউজিশিয়ান বা অ্যাক্টর বা হ্যাঁ ধরেন কোনো বড় স্পোর্টস পার্সোনালিটি এরকম বলতে চাইতেছেন? হ্যাঁ এরকম, ফর এক্সাম্পল ক্রিস্টিয়ানো রোনালদো। হুম। আপনার আমার কাছে হয়তো এটা কোনো ম্যাটার না, কিন্তু এমন অনেক মানুষ আছে যে সারাদিন ক্রিস্টিয়ানো রোনালদো নিয়েই সে স্বপ্ন দেখে, তাকে নিয়েই তার ধ্যান জ্ঞান। তো এগুলো হচ্ছে মানুষের স্পিরিচুয়াল ইনস্টিং থেকে আসে। এখন হচ্ছে এই আমাদেরকে বুঝতে হবে এই স্পিরিচুয়াল ইনস্টিং থেকে মানুষ যে আচরণগুলো করে ওইগুলাকে যদি কোনো আদর্শিক চিন্তাধারা শেপ দেয়া না হয়, তখন মানুষকে আমরা বর্বর বলি বা অসভ্য বলি। যেমন কেউ যদি ধরেন তার সার্ভাইভাল ইনস্টিং থেকে সে যে কারো সম্পদ কেড়ে নিল, যে কারো জমি দখল করে নিল, হ্যাঁ, যা ইচ্ছা তা খেয়ে ফেললো, তখন কি তার মধ্যে সিভিলাইজেশন সেন্স নাই? অথবা মনে করেন যে কোনো কিছুকে প্রার্থনা করা শুরু করে, কোনো কিছুই বুঝে না, তখন আমরা কি বলি? তার মধ্যে সিভিলাইজেশন নাই। অথবা ধরেন তার প্রক্রিয়েশনাল ইনস্টিংক্ট বা জৈবিক চাহিদা মেটানোর জন্য যদি সে যে কোনো কিছু করা শুরু করে, কোনো মানে তার মধ্যে কোনো আদর্শিক স্ট্যান্ডার্ড নাই, কোনটা করতে পারবে কোনটা করতে পারবে না, তখন আমরা বলি এগুলা বর্বরতা। তো এই যে বিষয়গুলা, এই বর্বরতাকে প্রতিটা আদর্শ, যে কোনো আদর্শ শেপ দেয়। ধরেন এই এই ইনস্টিংগুলোকে সেকুলারিজমও শেপ দেয়, ইসলামও শেপ দেয়। ইসলাম কিভাবে শেপ দেয়? ইসলাম হচ্ছে আমাকে আমার যে সার্ভাইভাল ইনস্টিং, এটাকে কখনোই সে ডিনাই করে নাই। সে সার্ভাইভাল ইনস্টিংকে সাপোর্ট করছে, বলছে যে আমি আমার জীবনকে ধারণ করার জন্য, আমার ফ্যামিলিকে রক্ষা করার জন্য আমি চাকরি করতে পারবো, ব্যবসা করতে পারবো, কিন্তু মানদণ্ড হচ্ছে কি, আমি হালাল করতে হবে, হারাম করতে পারবো না। আমি মদ বিক্রি করে, দেহ ব্যবসা করে ইনকাম করতে পারবো না। আমি সুদ খেয়ে এগুলা ইনকাম করতে পারবো না। আমি কারোর জমি দখল করে এগুলা ইনকাম করতে পারবো না। তো এটা হচ্ছে ক্রাইটেরিয়া সার্ভাইভালের ক্ষেত্রে। একইভাবে আপনি যদি স্পিরিচুয়াল দেখেন, একই কথা, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, কাউকে আল্লাহ ছাড়া আইডল মানা যাবে না। স্পিরিচুয়াল ক্ষেত্রে গাইডলাইন আছে, আমি কিন্তু র্যান্ডম আচরণ করতেছি না। একইভাবে প্রক্রিয়েশনাল ইনস্টিং, আপনি জৈবিক চাহিদা মিটাবেন, হ্যাঁ পারবেন, বিপরীত লিঙ্গের কাউকে বিয়ে করতে হবে, শরিয়া সম্মতভাবে বিয়ে করতে হবে, তার অনুমতি লাগবে, তার ফ্যামিলির অনুমতি লাগবে, সাক্ষী লাগবে। এভাবে আপনি আপনার ওই প্রক্রিয়েশনাল ইনস্টিংটা ফুলফিল করতে পারবেন। এইগুলোকে একটা আদর্শ শেপ দেয়। এখন দেখেন এই 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 শেপটা বাংলাদেশের মানুষরা বা বাংলাদেশের মুসলমানরা কই থেকে পাইছে? ইসলাম থেকে পাইছে, ডেফিনেটলি ইসলাম থেকে পাইছে। তো আমাদের আদর্শিক বিশ্বাস কি? ইসলাম। এখন দেখেন কেন কাজ করতেছে না, এই জিনিসটা বুঝলে বুঝতে পারবেন। সেকুলারিজমও এই জিনিসগুলোকে শেপ দেয়, তার যেহেতু সে আদর্শ, তার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং এবং অপিনিয়ন আছে এই বিষয়ে। কিন্তু ইসলাম যেভাবে আপনার যে ইনস্টিং, আপনার যে বেসিক যে ডিফল্ট জিনিসগুলা, এগুলোকে যেভাবে সিরিয়াসলি নিয়ে প্রতিটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ গাইডলাইন দেয়, সেকুলারিজম এই জিনিসগুলোকে এভাবে দেয় না। তারা জীবনের প্রতিটা বিষয়কে খুব লাইটলি দেখে। যেমন ধরেন ইসলাম আপনাকে বলে দিচ্ছে আপনি কিভাবে সার্ভাইভ করতে পারবেন। সেকুলারিজম আপনাকে এই বিষয়ে এরকম কোনো গাইডলাইন দিয়ে দেয় না যে আপনি সার্ভাইভ করতে পারবেন, ঠিক আছে, বা কিন্তু সার্ভাইভ করতে হলে এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা বলে দেয় না। আপনি যা ইচ্ছা তা করতে পারেন। মনে করেন আপনি সার্ভাইভ করার জন্য আপনি যদি দেহ ব্যবসা করেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার সার্ভাইভ করার জন্য মদ খান, কোনো সমস্যা নাই। সুদ খান, কোনো সমস্যা নাই। সে এসে বলবে না তুমি তো আরেক গরিবের উপর জুলুম করছো সুদের মাধ্যমে, এটা সে বলবে না। তো তার মানে কি, জীবনের এই ইনস্টিংটাকে, যেটা বাই ডিফল্ট প্রতিটা মানুষের মধ্যে আছে, এটাকে সে গুরুত্বই দেয় নাই। এরপরে দেখেন প্রক্রিয়েশনাল ইনস্টিং, আপনি জৈবিক চাহিদা পূরণ করবেন, এখানেও সে লাইটলি দেখে। আপনি কার সাথে কি জৈবিক চাহিদা মিটাবেন, কাকে বিয়ে করবেন, ছেলের সাথে করবেন না মেয়ের সাথে করবেন, এটা আপনার একান্ত বিষয়। এই বিয়ে করবেন না বিয়ে ছাড়া করবেন, এটাও আপনার একান্ত বিষয়। তো এইখানে জোর জবরদস্তি না করলে, হ্যাঁ হ্যাঁ না করলে হয়েছে, যা ইচ্ছা তা করতে পারো। তো এইটাও দেখেন তারও গাইডলাইন আছে, কিন্তু এটা খুবই লাইট, এখানে কোনো মানে কি নাই, ডিফাইন না। হ্যাঁ ডিফাইন না। সো এবং স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে দেখেন সে বলে তুমি বিশ্বাস করলে করো, না করলে নাই, এটাই আমার কিছুই যায় আসে না। তুমি আল্লাহরে পূজা করো না পাথরের পূজা করো নাকি গরুরে পূজা করো, এটা আমার দেখার বিষয় না, কারণ আমি তো তোমার এগুলা থেকে পরিচালিতই হই না। হ্যাঁ, তো এগুলো তুমি মসজিদে গিয়ে যা করার করো, মন্দিরে গিয়ে করো, এগুলো আমার সামনে নিয়ে আইসো না, তুমি ওইখানে গিয়ে যা করার করো। তো দেখেন প্রতিটা বিষয় কিন্তু সে লাইটলি দেখে, কিন্তু তার এখানে ওপিনিয়ন আছে বা কি আছে। তো এখন বাংলাদেশে
কেন সমস্যা এইটা কাজ করতেছে না? বাংলাদেশের মানুষ বাই ডিফল্ট যে আদর্শটা ধারণ করছে ওইটা হচ্ছে ইসলাম। সে আদর্শিকভাবে যখন সে বুঝতে পারে যে না, সুদ হচ্ছে মানুষের প্রতি জুলুম, এবং এটা আল্লাহ নিষেধ আছে, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমি মুসলমান, তো আমি সুদ খাইতে পারবো না, মদ আমি খাইতে পারবো না, এটা মানুষের জন্য ক্ষতিকর এবং এটা হারাম, এটা পাপের কাজ। জিনা আমি করতে পারবো না, এটা হারাম করছেন আল্লাহ, এটা কঠিন পানিশমেন্ট এবং এটা মানুষের জন্য ক্ষতিকর। এই বিশ্বাসগুলো মানুষ পারিবারিকভাবে এবং বিশ্বাসিক মানে আদর্শিকভাবে ধারণ করে। কিন্তু সেকুলারিজম যখন আপনি সমাজে প্রতিষ্ঠিত করছেন, তখন কি হয়েছে? সে আইসা এই সুদের ব্যাপারে, জিনার ব্যাপারে বা হালাল হারামের ব্যাপারে এগুলোতে সে ছাড় পাইতেছে, কোনো ধরাবাধা নিয়ম নাই। তখন কি হয়? তখন তার যে বিশ্বাস এবং সমাজে প্রতিষ্ঠিত বিশ্বাস, দুইটার মধ্যে সংঘর্ষ তৈরি হয়। সে চিন্তা করে আমি তো এই বিশ্বাসে পড়ে হয়েছি, আরে এটা তো হারাম, সমাজ বলতেছে হালাল, এখন সে সমাজেরটা মানবে নাকি তার আল্লাহকে খুশি করবে? এই দ্বন্দ্বের মধ্যে পড়ে মানুষ একটা উভয় সংকটের মধ্যে থাকে। এখন একটা মানুষ যখন উভয় সংকটের মধ্যে থাকবে, সে কোনো কিছুই ঠিক মতো করতে পারবে না। এটা একটা কমন একটা বিষয়। আপনি যদি টেনশনে থাকেন, দেখবেন আপনি কাজ করতে পারবেন না, আপনার কাজের 100% আউটপুট দিতে পারবেন না। তো মানুষের মধ্যে কন্টিনিউয়াস একটা ব্যাটল চলে, ইসলাম না সেকুলারিজম, ইসলাম না সেকুলারিজম, হালাল হারাম মানবো, দুনিয়াকে খুশি করবো না আল্লাহকে খুশি করবো। তো এই জন্য বাংলাদেশের মানুষ না পারতেছে পুরোপুরি ইসলামিক হইতে, না পারতেছে পুরোপুরি সেকুলার হইতেছে। এই জন্য ইসলাম এবং সেকুলারিজম কোনোটাই বাংলাদেশে সঠিকভাবে কাজ করতেছে না। ওকে ফেসল ভাই, ইন্টারেস্টিং পয়েন্ট। আপনি বলতেছেন যে বাংলাদেশের মানুষের যেহেতু ধার্মিক বিশ্বাস আর সেকুলারিজমের মধ্যে একটা ক্ল্যাশ আছে। বাট আনাদার পয়েন্ট আমি মেক করতে চাই যে আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সেকুলারিজম, যেটা আমরা আগেই বললাম যে এটা প্রসপার করছে, এখন বাংলাদেশের ক্লাইমেটে আপনি বলতে পারেন যে লার্জ পোর্শন অফ বাংলাদেশের যে ইউথ যারা, আমরা এটা ইয়ার সময় দেখছি, গণঅভ্যুত্থানের সময় দেখছি যে তারা ইনস্টেড অফ মানে সেকুলারিজমের দিকে ঝুঁকাচ্ছে, বিকজ তারা গণঅভ্যুত্থানে আসছিল কিন্তু ইয়ার দেশ থেকে, মানে কর্মসংস্থানের অভাবে, যেখানে কোটা সংস্কারের কথা তারা বলছিল যে গভর্নমেন্ট কোটার কারণে তারা জব লুজ করতেছে, এইসব বিভিন্ন অর্থনৈতিক যে ক্রাইসিস ওইখান থেকে আসছিল। সো ইন দ্যাট ক্লাইমেট আপনার ন্যাচারাল মানে ইনক্লিনেশন হওয়া উচিত যে ওকে সেকুলারিজম ইজ মোর সাকসেসফুল, মানে ফাইন্যান্সিয়ালি ইকোনমিক্যালি মোর ভাইবল। ওইদিকে যাওয়ার চেয়ে আমরা দেখছি যে লার্জ পোর্শন অফ বাংলাদেশের ইউথ দে শোড মোর ইনক্লিনেশন টুয়ার্ডস ইসলাম। ক্যান ইউ ক্লারিফাই দিস, মানে বা আপনার অপিনিয়ন কি এই ব্যাপারে? আমরা দেখছি যে তারা ইয়ার সময় গণঅভ্যুত্থানের সময় বড় বড় শাহাদার ফ্ল্যাগ নিয়ে ঘুরতেছে, তারা অভ্যুত্থানের বিভিন্ন যে টার্মগুলি এখানে ইসলামিক টার্ম ইউজ করতেছে, শাহিদ বলতেছে, তারা বলতেছে ইনকিলাব জিন্দাবাদ, এই ধরনের কথা বলতেছে। মানে দেখা যাচ্ছে যে তাদের ওভারঅল যে ইনক্লিনেশন এটা সেকুলারিজমের চেয়ে বা ওয়েস্টার্ন যে আইডিওলজি এগুলির চেয়ে ইসলামের দিকে বেশি ছিল। জি, বিষয়টা ইন্টারেস্টিং। যখন সেকুলারিজমকে সাইনবোর্ড হিসেবে রেখে পশ্চিমাদেরকে আমাদের কাছে স্ট্যান্ডার্ড হিসেবে দেখা হয় এবং দেখানো হয় তারা সাকসেসফুল, তারা ধনী, তারা রিচ, স্টাবলিশড। তো ওই সময় ইউথরা ওই স্টাবলিশ এবং ধনীদেরকে তো ফোকাস করার কথা ছিল বা ফলো করার কথা ছিল, যেহেতু বাংলাদেশের ইউথরা ইকোনমিক ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, জব নাই, কিছু নাই, স্বাভাবিক ওই যেটা গণঅভ্যুত্থানের একটা ওয়ান অফ দ্য কি রিজন ছিল। হ্যাঁ, তো কনভিন্স হওয়ার কথা ছিল সেকুলারিজমের দিকে। কিন্তু এটা ফরচুনেটলি হোক কারোর জন্য বা কারোর জন্য আনফরচুনেটলি হোক, দেখা গেছে ইউথরা এখন ইসলামের দিকে আসতেছে, ইউনিভার্সিটির স্টুডেন্টরা ইসলামের কথা বলতেছে, ইসলামিক সলিউশন চাচ্ছে, সিস্টেম পরিবর্তনের কথা বলতেছে, যেটা আপনি 5-10 বছর আগে আপনি এটা রেয়ার একটা কেস ছিল। এটাই জানার চেষ্টা করছি, হ্যাঁ। মানে কারণটা কি? জি, বিষয়টা খুব ইন্টারেস্টিং। কারণ হচ্ছে যখন আমাদেরকে সেকুলারিজমকে স্ট্যান্ডার্ড হিসেবে দেখানো হয় এবং আমরা যখন দেখি সেকুলারিজম প্রতিষ্ঠা করার কারণে, মানে আমাদেরকে যখন দেখানো হয় সেকুলারিজম দিয়ে এই ওয়েস্ট, ইউরোপ, আমেরিকা ডেভেলপ হয়েছে, তখন অন দ্য আদার সাইড যখন বাংলাদেশের ইউথরা টাকার জন্য স্ট্রাগল করতেছে, চাকরির জন্য স্ট্রাগল করতেছে, তখন তো তারা স্ট্যান্ডার্ড হিসেবে ওই সেকুলারিজমকে নেওয়ার কথা ছিল, কারণ তারা ম্যাটারিস্টিকলি ডেভেলপ করছে, তারা যে কোনোভাবেই হোক তারা আমাদের চোখে ডেভেলপ। কিন্তু এটা না করে তারা উল্টা ইসলামের দিকে আসতেছে। তো এটা কেন আসতেছে, এটা আমার মনে হয় এখানে অনেক কিছু বিষয়, ইন্টারেস্টিং বিষয় জড়িত আছে। সেটা হচ্ছে, দেখেন, আপনার যদি কোনো প্রিয়জন বা আপনার কোনো বিশ্বাস, এগুলা কিন্তু আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট। আপনার ধরেন বাবাকে যদি কেউ
অপমান করে বা কেউ গালি দেয়, তখন আপনি এটা ডিফেন্ড করবেন এবং আপনার বাবার প্রতি তখন আপনার রেসপেক্টটা, ইমোশনটা আরো বেশি বেড়ে যাবে, ঠিক না? তো এখন এই সেকুলার আদর্শ যখন পুরো দুনিয়াকে বলে যে তারা মানব অধিকারে বিশ্বাস করে, এট দ্য সেম টাইম তারা দেখা গেছে যে মানবাধিকার বা যে মানবতা তারা ইউক্রেনের মানুষদের জন্য দেখায়, ওইটা আবার মুসলিমদের জন্য দেখায় না। তারা মানবাধিকারের কথা বলে, তারা দেখা গেছে ওই মিডল ইস্টে আমাদের ভাই বোনদেরকে যারা প্রতিনিয়ত মারতেছে তাদেরকে তারা প্রকাশ্যে সাপোর্ট দেয়, অস্ত্র দেয়, ফান্ডিং দেয়, জাতিসংঘকে তারা উল্টো ভেটু দেয়, এই আইসিজেকে তারা উল্টো ভেটু দেয় এদের পক্ষে কথা বলার জন্য। তখন এই ডাবল স্ট্যান্ডার্ডগুলো মানুষের সামনে এই একদম ক্লিয়ারলি দেখা যায়, এটা কেউ ডিনাই করতে পারবে না। তো এখন ধরেন ইউথরা তো আসলে ওই এখন যেটা দেখছে যে এটা তার অস্তিত্বের উপর আঘাত আসতেছে, তার বিশ্বাসের উপর আঘাত আসতেছে, তখন এই জিনিসগুলো তাকে ভাবাতে বাধ্য করছে যে আমার এই রুটটা কি, ইসলাম সম্পর্কে সে ভাবতেছে। কারণ যখনই প্রতিনিয়ত এটা অ্যাটাক হবে বা এটা একটা এই নিগৃহীত হবে, অপমানিত হবে, তখন কিন্তু মানুষ তার অস্তিত্বে ফিরে যায়। তো এটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে একদম সিম্পল, যে সেকুলারিজম গত 50 বছর ধরে বাংলাদেশে ফাংশন করে নাই। সেকুলারিজমের ব্যর্থতাই মানুষকে ইসলামের দিকে নিয়ে যাচ্ছে। কারণ একটা সিস্টেম যখন বারবার ব্যর্থ হবে তখন আপনি অল্টারনেটিভ চিন্তা করবেন, এটাই তো স্বাভাবিক। তো ইউথরা এখন বুঝতে পারছে যে সামথিং ইজ রং। আমরা তো অনেক কিছুই চেঞ্জ করলাম, রাষ্ট্র এই ব্যক্তি পরিবর্তন করলাম, এই সিস্টেমকে সংস্কার করলাম, সংবিধান পরিবর্তন করলাম, যা যা করা দরকার এমন তো কোনো কিছু নাই যেটা আমরা করি নাই। তো এই জন্য মানে তারা এখন আরো হয়তো ডিটেলে চলে গেছে, রুটে চলে গেছে যে রুট প্রবলেমটা কি। এটা হচ্ছে আরেকটা কারণ এই সেকুলারিজমকে মানুষ পরিত্যাগ করে ইসলামের দিকে আসার। কিন্তু এট দ্য সেম টাইম আমরা অনেকে হয়তো ভাবতে পারে যে ইয়ংরার মাঝে একটা টেন্ডেন্সি আছে যে তারা বাহিরে যাবে, সেকুলার কান্ট্রিতে যাবে, প্রতিষ্ঠিত হবে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যাবে। এটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কারণ এই তারা বাংলাদেশের যে ইউথরা যদি যারা ওয়েস্টে যাইতে চায় বা পড়াশোনা করতে চায়, এটাও সেকুলারিজমের ব্যর্থতা। কারণ কি, সেকুলারিজম বাংলাদেশের ইউথদেরকে এই এনসিওরিটি দিতে পারে নাই, তাকে তার চাকরির ব্যবস্থা করতে পারে নাই, তার প্রপার জ্ঞানের মূল্যায়ন করতে পারে নাই, তাকে এমন একটা শিক্ষা ব্যবস্থা দিছে যে শিক্ষা ব্যবস্থা করে সে এই ওয়ার্ল্ডের সাথে কম্পিট করতে পারতেছে না। তো এবং এই জন্যই শুধুমাত্র এই তাড়না থেকেই কোনো একটা কিছু করতে হবে। তো তার পেটের দায়ে হোক বা ওই যে জীবিকার তাগিদে হোক তারা ওই ওয়েস্টে যাচ্ছে। এটা এমন না যে সেকুলারিজমকে ভালোবেসে মোহিত হয়ে মানুষ যাচ্ছে। আচ্ছা, ইন্টারেস্টিং পয়েন্ট ফয়সাল ভাই। যেহেতু আপনি ওয়েস্টের কথা বললেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা আমরা বললাম, যে হয়তো দেখা যায় যে আমাদের বাংলাদেশ থেকে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে দ্য ইউথ এবং পিপল ইন জেনারেল তারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আসতে চায় বিকজ এইখানে দ্য সোসাইটি লুকস বেটার, তাদের ইকোনমিক কন্ডিশন লুকস বেটার, তাদের রুল অফ ল লুকস বেটার, তাদের জাস্টিস সিস্টেম, অল অফ দিস লুকস বেটার। সো আমার প্রশ্ন থাকবে আপনার কাছে যে লুক, সেকুলারিজম, ওকে, আপনার আর্গুমেন্ট সেক, আপনার কথা যদি মাইনাও নেই যে বাংলাদেশে এটা কাজ করবে না, মানুষের ধর্মের সাথে এটা ক্ল্যাশ করে বলে, বা ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এটা কাজ করতেছে, ইট ফ্লোরিশড, তারা অ্যাডভান্স করছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইকোনমিক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে তারা ফ্লোরিশ করছে। সো ওয়াই নট লুক এট দেয়ার মডেল, তাদের এখানে এটা কিভাবে কাজ করতেছে? দেখেন, আপনি যদি বলেন যে সেকুলারিজম ওয়েস্টে ফ্লারিশ করছে, তাহলে এটাকে আমি কারেক্ট ওপিনিয়ন মনে করি না। কারণ হচ্ছে আপনি ডেভেলপমেন্ট বা ফ্লারিশ ধরেন বলতে আগে বুঝতে হবে এই জিনিসটা মানে কি মিন করে। ধরেন আমি যদি বলি একজন সুখী মানুষ, এর মানে কি, সে হচ্ছে তার যে অভাবগুলো আছে প্রতিদিনের নেসেসিটি, সেটা ফুলফিল করার মতো তার এনাফ টাকা পয়সা আছে, তার ভবিষ্যৎ নিয়ে তার কোনো চিন্তা নাই। এটা হচ্ছে ফিনান্সিয়ালি অথবা ম্যাটেরিয়ালিস্টিকলি সে ধনী। পাশাপাশি সে মানসিকভাবেও ধনী হতে হবে, তার চিন্তায় যাতে তার কোনো দুশ্চিন্তা নাই, পেরেশানি নাই, কোনো ডিপ্রেশন নাই, কোনো স্ট্রেস নাই। মানে মেন্টালি এবং ফিনান্সিয়ালি এই দুইটা যখন কম্বিনেশন হবে তখনই আলটিমেটলি বলা যায় যে একটা সুখ বা সুখী সমাজ বা সুখী মানুষ। তো আপনি যদি বলেন ওয়েস্টে ওয়েস্ট ফ্লারিশ করছে, এই ক্ষেত্রে আমি বলবো না, এটা আপেক্ষিক বিষয়, পুরোপুরি তারা ফ্লারিশ করছে না। কিছু বিষয় আছে, লেকিংস আছে, কিছু বিষয় আছে মোটামুটি ফাংশন করছে, এবং সেটা কেন করছে সেটা আমি বলবো। এখন দেখেন,
ওয়েস্টে আপনি বলতেছেন যে মানুষ তো ওই রুল অফ ল আছে, মানুষ এটা মানতেছে। এখানে সোসাইটিটা বাংলাদেশের মতো এটা কেওটিক না, বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো কেওটিক না। এটা দেখেন, বাংলাদেশের মানুষ বা মুসলিম কান্ট্রির মানুষ তো সেকুলারিজমকে ওয়েলকাম করে নাই। সে আধা ধর্ম পালন করতেছে, আধা সেকুলারিজম পালন করতেছে। সে না লিডারশিপ দিতেছে ধর্মকে, না লিডারশিপ দিতেছে সেকুলারিজমকে। তো ওইটা কিভাবে মানুষের সাথে সঠিকভাবে ফাংশন করবে? যেমন বাংলাদেশের সিনেমাতে আপনি দেখবেন, ওই যখন আগে ছবি আমরা দেখতাম যে নায়করা যখন পুলিশের উপর হাত তুলতো, তখন মানে এটা হিরোইজম মনে হইতো। কারণ কি? কারণ আইন ভঙ্গ করাটাই হিরোইজম। কারণ ওই আইনের প্রতি তার রেসপেক্ট নাই, ওই আইনের প্রতি তার সাবস্ক্রিপশন নাই, বা পুলিশ সৎ না, বা পুলিশ সৎ না। হ্যাঁ, হ্যাঁ। তো কিন্তু ওয়েস্টে এটা না কেন? কারণ হচ্ছে, আপনাকে প্রথমেই বলছি, ওয়েস্টে তারা এই ধর্মের প্রতি অতিষ্ঠ হয়ে গেছে। তারা এই নিজেরাই ধর্মকে সরাইতে চাইছে। তারাই নিজেরাই বলছে যে আমাদের একটা সিস্টেম দরকার। তো এই সিস্টেমটা যে ফর্ম করছে এটার নাম সেকুলারিজম। তো সেকুলারিজম তো তারাই ওয়েলকাম করছে। তাদের জনগণের এখানে ওপিনিয়ন আছে, সাবস্ক্রিপশন আছে, এটার মধ্যে তাদের বিরোধিতা নাই, মেজরিটির কোনো বিরোধিতা নাই। তো তারা যেহেতু এটাকে ওয়েলকাম করছে, এই জন্য তাদের একটা লয়ালিটি আছে, তারা এটাকে রেসপেক্ট করে। কারণ কি, এর চেয়ে বেটার সলিউশন তাদের মধ্যে আর নাই। এই জন্য দেখা গেছে ওয়েস্টে মানুষ আইন মানে, একই আইন আপনি বাংলাদেশে বানাইতে পারবেন না। কারণ ওই ওই তার টেন্ডেন্সি। আপনাকে রেসপেক্ট না করলে কেন সে মানবে? আপনি যদি লিঙ্ক করতে চান, দেখেন ইউনুস যখন ক্ষমতায় আসছে, ডক্টর ইউনুস, শেখ হাসিনার প্রতি মানুষ প্রচন্ড বিরক্তি ছিল। হ্যাঁ, শেখ হাসিনার অল্টারনেটিভ ইউনুসকে মানুষ বলছে যে সুদকুর, বিভিন্ন সমস্যা আছে। কিন্তু এরপরও ইউনুসের বিরুদ্ধে দেশের বেশিরভাগ মানুষ, মেজরিটি মানুষ কথা বলে নাই। কেন বলে নাই? সে মনে করছে শেখ হাসিনার চেয়ে ভালো একটা অল্টারনেটিভ পাইছি। শেখ হাসিনা এতই জ্বালানি দিছে যে এর চেয়ে মানুষ ইউনুসকেও অ্যাকসেপ্ট করছে। এবং দেখা গেছে কি, মানুষ তখন ওই আইন শৃঙ্খলা ভঙ্গ করে নাই। মানুষ যেভাবে দাবি করছিল যে দেশের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে, আইন শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে, বরঞ্চ দেখা গেছে সাধারণ মানুষরা স্বপ্রণোদিত হয়ে আইন প্রোটেক্ট করছে, চুরি ডাকাতি বন্ধ করে দিছে, মন্দিরে মন্দিরে ভাঙচুর বন্ধ করে দিছে। ছাত্ররা রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছে। জি, এটা কেন করছে? কারণ হচ্ছে সে এটার প্রতি লয়ালিটি আছে, মানে আগের সিস্টেমের চেয়ে এখনেরটাকে সে ভালো মনে করতেছে। এই জন্য কি মানুষ এই কাজগুলো করছে, স্বপ্রণোদিত হয়। তো সেম সেকুলারিজমে ওয়েস্টে কেন ফাংশন করছে? কারণ হচ্ছে ওয়েস্টের মানুষ এটাকে ধারণ করে, তাদের বিশ্বাসের সাথে এটা সাংঘর্ষিক না, এই জন্য সে হ্যাপি এই সিস্টেমের প্রতি, সে লয়াল। এখন আপনি যে বিষয়টা বলছেন যে ওয়েস্টে সেকুলারিজম ফ্লারিশ করছে, আমি যেটা বললাম যে এটা কারেক্ট ওপিনিয়ন না। কারণ আপনি যদি জিজ্ঞেস করেন ওয়েস্টের মানুষদেরকে, বা আপনি আপনি একটু চিন্তা করে দেখেন ওয়েস্টের মানুষের পারপাস অফ লাইফ কি। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন আপনার জীবনের লক্ষ্য কি, বা আপনি তাদের লাইফস্টাইল দেখেন, তাদের লাইফস্টাইল হচ্ছে জীবনটাকে উপভোগ করা। একদম সিম্পলি এই জিনিসটা ছাড়া আপনি আর কোনো ওয়েস্টে অন্য কোনো কিছু খুব মানে হয়তো হাজার একটা পাইতে পারেন, কিন্তু এটাই হচ্ছে ডমিনেন্ট থট, যে লাইফকে এনজয় করা। সো এই সেকুলারিজম ওয়েস্টের মানুষকে মিনস অফ লাইফ দিতে পারছে, কিন্তু মিনিং অফ লাইফ দিতে পারে নাই। মিনস অফ লাইফ কি? তার জীবন ধারণের জন্য যতটুকু টাকা পয়সা আর্ন করা দরকার ততটুকু পাইছে। তার জীবনকে এনজয় করার জন্য একটা স্টেবল ইনকাম দরকার, একটা বাসা দরকার, এই সব কিছু, একটা গাড়ি দরকার। এই লাক্সারিটা মোটামুটি ওয়েস্টে এনশিওর করতে পারছে। কিন্তু মানুষের লাইফে বেঁচে থাকতে হলে শুধু নিজের প্রয়োজন মেটানো, নিজের প্রবৃত্তিকে, নিজের খেয়াল খুশিকে খুশি করা, বা এই নিজে শুধু ভোগ করা, এটা কখনো কোনো মানুষের পারপাস অফ লাইফ হতে পারে না। কারণ আদর্শ আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে বাদ দেন, স্বাভাবিকভাবে যদি আপনি চিন্তা করেন, দেখবেন মানুষ হচ্ছে এই সৃষ্টির সবচেয়ে সেরা জীব। কেন? তার মধ্যে রিজনিং আছে, সেন্স আছে, চিন্তা করতে পারে, তার মধ্যে বুদ্ধিবৃত্তিক একটা চেতনা আছে। তো এই স্পেশালিটিটা যদি আপনি কাজেই না লাগান, তাহলে আপনার মানুষ সুলভ আর কি বাকি থাকলো? তো আপনি যদি এই চিন্তাটাকে বাদ দিয়ে মানুষের সাথে একটা পশুর তুলনা করেন, তাহলে দেখবেন আর কোনো পার্থক্যই নাই। মানুষ যা যা করে পশুও তাই করে। মানুষ যেভাবে খাবার গ্রহণ করে, জৈবিক চাহিদা মেটায়, সন্তান প্রসব করে, বা যা করে, বা নিজের খেয়াল খুশিকে অনুসরণ করে, নিজের সুবিধার জন্য দেখা গেছে একটা গরু আরেকটা গরুকে গুতা দেয়, মানুষ একই জিনিসটা করে। তার মানে কি, মানুষ যদি শুধু তার নিজের লাইফের পারপাস সার্ভ করে, মানে সে নিজেকে তার প্লেজার ম্যাক্সিমাইজ করতে চায়, নিজে ভোগ করতে চায়, তখন তার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না।
তার মানে কি তাদের কোনো পারপাস এই সেকুলার সিস্টেম দেয় নাই। সেকুলার সিস্টেম বলছে দুনিয়াতে আসছো, এটাই শেষ, এরপরে কি হবে জানি না, এখানে খাও দাও ফুর্তি করো, এটাকে এনজয় করো, দ্যাটস ইট। সো এই বিষয়টা যখন একটা মানুষের মধ্যে ঢুকে, তখন মানুষ আর মানুষসুলভ আচরণ করতে পারে না। তখন সে তার নিজের স্বার্থ, নিজের কনজামশন, নিজের ইনস্টিংয়ের প্রতি এতটাই বেশি বায়াস হয় যে তার সারাটা জীবন কিভাবে ভালো থাকবে এটার প্রতি কনসার্ন হয়ে যায়। সে তার লাইফকে সিকিউর করতে চায়। এই কারণে দেখা গেছে অনেক সময় আপনার কথা যে আমি চিন্তা করব, আমি কেন করব? কারণ তখন মানুষ সেলফিশ হয়ে যায়, সেলফ সেন্ট্রেড। আমাকে কিছু করতে হবে, আমিই আমার সব কিছু, এটাই আমার শেষ জীবন, হ্যাঁ আমি ভালো থাকলে সব ভালো, ওই যে আত্মকেন্দ্রিক একটা ধারণা, এটা ঢুকে যায়। তো আপনি যদি দেখেন ওয়েস্টে এই জিনিসটাই একমাত্র মানে তাদের লাইফের উদ্দেশ্য, যে নিজেকে ভালো রাখা। এর ফলে কি হয়েছে? এর ফলে দেখা গেছে যখন মানুষ তার প্লেজার ম্যাক্সিমাইজেশনেই জীবনের একমাত্র লক্ষ্য বানায়, তখন একটা সময় আর প্লেজারটা তার এই সুখ দিতে পারে না। কারণ কি, মানুষের লিমিটেশন আছে। আপনি জানেন যে আপনি যদি এখন বিরিয়ানি পছন্দ করেন, এক সপ্তাহ একই জিনিস খাইতে পারবেন না। কারণ কি, আপনার লিমিটেশন আছে, আপনার টেস্টের লিমিটেশন আছে, আপনার বডি ক্যাপাবিলিটির লিমিটেশন আছে, আপনার সব কিছুর। দেখেন আপনি একটা যদি গাড়ি কিনেন, কয়দিন পরে এই গাড়িটা আর ভালো লাগবে না, আরেকটা নতুন মডেলের গাড়ি ভালো লাগবে। আপনি যখন দুনিয়া কেন্দ্রিক হয়ে যাবেন, সেলফ সেন্টার্ড এবং প্লেজার ম্যাক্সিমাইজেশন, নিজের ভালোটাকে চিন্তা করেন, তখন দেখা যাবে আপনি যে চাকরি করতেছেন ওইটার প্রতি আপনি খুশি না, আপনি এর চেয়ে বেটার কিছু চাবেন। যে বাড়িতে আছেন ওই বাড়িতে আপনি খুশি না, এর চেয়ে ভালো একটা লাক্সারি প্যালেস চাবেন, হ্যাঁ একটা ভিলা চাবেন। তো এই জিনিসটা এই সেকুলারিজম পশ্চিমা মানুষদের মধ্যে ঢুকাই দিছে। এবং এই জন্য মানুষ, তাদের কোনো পারপাস অফ লাইফ নাই, তারা শুধু মিন্স অর্জনের জন্য একটা এন্ড রেস, একটা রেট রেসের মধ্যে পড়ছে, যেটা তাদের মরার আগ পর্যন্ত আর শেষ হয় না। এমনকি তারা এই যে সারা জীবন কষ্ট করে শেষ জীবনে ভালো থাকার জন্য তারা পেনশন জমায়, হ্যাঁ, তো শেষ জীবনটাও দেখেন ওইখানেও আর কোনো উদ্দেশ্যই নাই, নিজে ভালো থাকার জন্য, মানে সবকিছু সেলফ সেন্টার্ড। তো এই সেলফিশনেসটা, এটার মারাত্মক একটা এফেক্ট। মানে প্রথম কথা হচ্ছে এটার তো মিনিং নাই, এটা মানুষের মানবীয় যে কার্যবলীগুলো নষ্ট করে দেয়। দ্বিতীয় যে বিষয় হচ্ছে, এর কারণে মানুষের ওই যে পারিবারিক বন্ধন, এটা নষ্ট হয়ে গেছে। কারণ আমি পরিবারের টেক কেয়ার কেন করব? আমি তো নিজে ভালো থাকতে চাই, হ্যাঁ। তো পারিবারিক বন্ধন নষ্ট হয়ে গেছে। বাবা জানে না তার সন্তান কোথায় আছে, ছেলে জানে না তার বাবাকে, হ্যাঁ। কেউ কাউকে টেক কেয়ার করা তো দূরের কথা, হয়তো বছরে একবার হ্যালো ড্যাড, হাই ড্যাড, দ্যাটস ইট। এটা আপনি জানেন এই ওয়েস্টার্ন কালচার। তো এই পরিবার ব্যবস্থা ভেঙে গেছে। মানুষের মধ্যে যে বন্ডিং, হৃদ্যতা, মেন্টাল সাপোর্ট, এটা তো নাই। কারণ ফ্যামিলি থাকলে আপনি মেন্টাল সাপোর্ট পাবেন, কেউ আপনাকে ভালোবাসলে না আপনি মেন্টাল সাপোর্ট পাবেন, নাহলে টাকা দিয়ে তো আর মেন্টাল সাপোর্ট কেনা যায় না। এই জন্য পশ্চিমা দেশে দেখবেন আপনি মানসিকভাবে তারা খুবই স্ট্রাগল করে, তারা প্রচন্ড ফ্রাস্ট্রেটেড থাকে। একটা মানুষ দেখলে, একটা অপরিচিত মানুষের সাথে দেখবেন তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে, শুধুই বলতেছে। এমনকি আপনি দেখবেন ব্রিটিশে ওয়েদার নিয়ে তারা সারাদিন কথা বলতে পারে, যে আজকে ওয়েদার কেমন। কারণ কি, তাদের ওই যে মিনিংফুল কথা বলার জন্য মানুষ নাই, এখন তাকে তো কিছু বলতে হবে। এই জন্য দেখবেন এই জিনিসগুলো এই কারণেই হয়। এর পাশাপাশি আপনি যদি দেখেন, আপনি আজকে নেটে গিয়ে সার্চ করেন যে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি মানসিক রোগী, মেন্টাল হেলথ প্রবলেম কোন কোন দেশে আছে, আপনি দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে এই পশ্চিমা দেশগুলো। তো এটা কেন হচ্ছে? তাদের মেন্টাল হেলথ কেন হবে? তাদের কি হেলথ কেয়ার সিস্টেম দুর্বল? তারা কি পুষ্টিকর খাদ্য পায় না? তারা কি প্রপার এডুকেশন পায় না? তাদের কি কোনো টেনশন আছে? তারা তো ম্যাটেরিয়ালিস্টিক সব কিছুই পায়, তারপরেও মেন্টাল হেলথ কেন? কারণ হচ্ছে এই জিনিসটা, মানে একটা প্রপার সোসাইটি তারা বিল্ড করতে পারে নাই, শুধু তারা ম্যাটেরিয়ালিস্টিক ডেভেলপ করছে। এর ফলে এই সোসাইটিটা কলাপস করছে, মেন্টালি উইক হয়ে গেছে, মানে পারিবারিক বন্ধন দুর্বল হয়ে গেছে। এরপরেও দেখবেন ওই যে ড্রাগ অ্যাবিউসিভ, এই জিনিসটা দেখবেন আপনি ইয়ংদের থেকে শুরু করে যারা এরা ওই ফ্রাস্ট্রেশন থেকে বাঁচার জন্য ড্রাগ নেয়, এবং হচ্ছে একটা বেপরোয়া জীবন তাদের মধ্যে চলে আসছে। যেমন দেখেন আপনি প্রক্রিয়েশনাল বিষয়টাও দেখেন, তারা এখন আর নারী পুরুষে মেলামেশাতে আর কোনো ইন্টারেস্ট ফিল করে না, তারা এখন অন্য কিছু চায়, কারণ এগুলো স্বাভাবিক হয়ে গেছে বা এগুলাতে আর মজা পাচ্ছে না। এই বিষয়গুলো প্রমাণ করে যে ওয়েস্টের সোসাইটিটা নৈতিকভাবে, সামাজিকভাবে এবং পারিবারিকভাবে ফাংশন করছে না। এখন আপনি বলতে পারেন ম্যাটেরিয়ালিস্টিকের বিষয়টা, ম্যাটেরিয়ালিস্টিক যে ডেভেলপমেন্ট তারা করছে, তারা যে ধনী, তারা যে উন্নত হয়েছে, এটাও সেকুলারিজমের মাধ্যমে হয় নাই। আপনি যদি চিন্তা করেন, সেকুলারিজম তারা ফর্ম করছে একটা অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে,
মানুষ কিভাবে আচরণ করবে, কোন ল ফলো করবে, কিভাবে তাদের ওই আহ, বিচার ব্যবস্থা ফাংশন করবে, এইসব বিষয়ের জন্য না। কিন্তু এইসব বিষয় এইসব বিষয় দিয়ে কিন্তু তারা ধনী হয় নাই। আপনি যদি দেখেন এই পশ্চিমা প্রতিটি দেশ, আপনি এখন গিয়ে নেটে সার্চ করেন, এখন খোঁজাখুঁজি করেন, প্রতিটি দেশ ধনী হয়েছে তাদের এই কলোনিয়ালিজম, বিশ্বের বিভিন্ন দেশে তাদের কলোনি স্থাপন করে তাদের কাছ থেকে বিভিন্ন ট্রেড, বিভিন্ন জবরদখল করে সম্পদ নিয়ে আসা, মানুষদেরকে ইলিগালি লেবার হিসেবে ইউজ করা, এইগুলা করার মাধ্যমে। এবং এগুলা করে তারা যখন ধনী হয়েছে তখন তারা তাদের এই সিস্টেমটাকে এই প্রপারলি ইউটিলাইজ করতে পারছে। এটার একটা কারণও আছে, যখন আপনার কোনো অর্থনৈতিক সমস্যা থাকবে না, আপনার আপনার যখন অভাব থাকবে না, তখন কিন্তু আপনি যে কোনো কিছু করতে মানে ইজি হয়। যেমন আপনি যদি সারাদিন পেটের চিন্তাই করেন তখন আপনি লটও এগুলো কেয়ার করবেন না। সামাজিক কিছু রীতিনীতি, হাই হ্যালো সুন্দর আচরণ, এগুলো মুখ দিয়ে আসবে না, কারণ আপনি সবসময় টেনশন প্যারেশান, ঠিক না? তো এই যে নর্মসগুলা বা এই যে আইনগুলো তারা সাজাইছে, এগুলা হচ্ছে তারা ওই কলোনিয়ালিজমের মাধ্যমে যে সম্পদগুলা গেইন করছে, এই সম্পদ তাদেরকে ধনী বানাইছে। ধনী হওয়ার পরে তারা এই রোলটা ফলো করতেছে। তাদের সমস্যা নাই, পকেটে টাকা থাকলে তখন অনেক কিছু করা যায়। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, আপনি যদি হিস্ট্রি দেখেন তাহলে দেখবেন একদম লিথুয়ানিয়া, পোল্যান্ড, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্পেন, ইতালি, সুইডেন, ডেনমার্ক, এমন কোনো দেশ নাই যাদের কলোনি ছিল না। এজন্য যারা এখন বলে যে সেকুলারিজম দিয়ে এই পশ্চিমা দেশগুলো ডেভেলপ করছে, এটা একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং। কারণ হচ্ছে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে এই কলোনিয়ালিজমের মাধ্যমে। এরপরে তারা একটা অ্যাডমিনিস্ট্রেশন ডেভেলপ করছে, কিন্তু এটাও সমাজের সব দিক বিবেচনায় সঠিকভাবে ফাংশন করছে না। আচ্ছা, আপনি অনেকগুলি পয়েন্ট মেক করছেন, বাট একটা জিনিস আমার মনে আসতেছে, বা আমি শিওর যে আমাদের দর্শক যারা তাদের মনেও থাকবে যে এই ব্যাপারগুলির বাস্তবতা কি। কারণ if we look at Western society, তাদের সোসাইটি লুকস ফার বেটার দেন আওয়ার্স। তাদের রিজার্ভস আর মাচ হায়ার, তাদের দেশের মানুষ দরিদ্র সীমার অনেক উপরে থাকে, তাদের এডুকেশনাল সিস্টেমস মোর ফাংশনাল, তারা অনেক দিকে অ্যাডভান্স আমাদের চেয়ে। সো আপনি এটা কিভাবে বলতে পারেন যে তাদের সোসাইটি ফাংশন করতেছে না, বা তাদের এর বাস্তবতাটা কি? বাট আপনি যে কথাগুলি বললেন, দেখেন, আপনি যদি আর্গিউ করতে চান এই পয়েন্টে আর্গিউ করতে পারেন। আপনি হয়তো বলতে পারবেন যে তারা তো ভালো ফাংশন করছে, তাদের তেমন কোনো অবনতি চোখে পড়তেছে না, বা সোসাইটি যে একটা কেওটিক সিচুয়েশনের মধ্যে আছে এরকম কিছু দেখতেছে না। এখন দেখেন, আপনি যদি বাংলাদেশে বসে কিংবা ইন্ডিয়াতে বসে বা যে বিশ্বের বাহির থেকে বসে আপনি বলিউড হলিউডের মুভি দেখে, তাদের নেটফ্লিক্স দেখে, কিংবা তারা যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে তাদের নিয়ন্ত্রিত মিডিয়া নিউজগুলো দেখে সব কিছু জাজ করেন, তাহলে মনে হয় এই জাজমেন্টটা প্রপার হবে না। কারণ রিয়েলিটি ইজ সামথিং এলস। রিয়েলিটি সবসময় বলিউডের মুভি দেখা জাজ করা যায় না। বলিউডে আপনি দেখবেন তারা ওই মুভি দিয়ে অনেক দেশকে বিশ্বযুদ্ধে পরাজিত করে ফেলে, অনেক তাদের তাদের হিরোইজম দেখায়। বাস্তবে দেখা গেছে কি ইন্ডিয়াতে অনেক টয়লেটও ঠিক মতো নাই। তো এই জন্য রিয়েলিটি ইজ সামথিং ডিফারেন্ট। এটা শুধু মিডিয়া দেখা দূর থেকে জাজ করা যায় না। আমি যেটা বলতেছি এটা হচ্ছে একদম গ্রাউন্ড লেভেলের বিষয়। আপনি এই সোসাইটিতে না আসলে বুঝতে পারবেন না। যেমন ধরেন, আমি একজন প্রবাসী, আপনি একজন প্রবাসী। আপনি বলেন যদি ওয়েস্টে এতই ফাংশন করে, আপনি কি ঠিক মতো ওয়েস্টে এখন চিকিৎসা করাইতে পারেন? আপনি যদি এনএইচএসে আপনার একটা আর্জেন্ট কোনো রোগ হয়, আপনার কত মাস যায় আপনার শুধু অ্যাপয়েন্টমেন্ট পাইতে পাইতে? আপনার কত মাস যায় এটা সঠিক ট্রিটমেন্ট পাইতে? অথচ এই জিনিসটা বাংলাদেশে হয়তো আপনি 15 দিনে করতে পারবেন। এখন বাংলাদেশ উন্নত আমি এটা বলতেছি না, আমি বলতেছি যে তাদের সোসাইটি প্রপারলি ফাংশন করছে না, এটার পক্ষে। এখন দেখেন, হেলথ কেয়ারের কথা বাদ দিলাম, আপনি দেখেন তাদের যে ক্রাইম রেট প্রতিদিন বাড়তেছে। এমন কোনো দিন আছে যে যেদিন আপনি দেখেন না যে কোনো একটা এই হেট মার্চ, কোনো একটা অ্যান্টি ইমিগ্রেন্ট মার্চ, কোনো একটা ভায়োলেন্স হচ্ছে না? নাইফ ভায়োলেন্স হোক, অনেক ধরনের ভায়োলেন্স হচ্ছে। এরপরে হচ্ছে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, মুসলিমদেরকে অ্যাটাক করা। ইউরোপের যে কোনো জায়গায় আপনি দেখেন, আমেরিকাতে দেখেন, ইউকেতে দেখেন, প্রতিনিয়ত হচ্ছে। এখন কি হচ্ছে? এখন ইউরোপের প্রতিটি জায়গায়, ইউকে সহ আমেরিকা সহ ফার রাইট গ্রুপগুলো জনপ্রিয় হয়ে যাচ্ছে, যারা আগে মূল ধারাতেই তেমন ছিল না। কারণ কি? কারণ তারা এখন অ্যান্টি ইমিগ্রেন্ট, অ্যান্টি মুসলিম এই স্লোগানগুলো দিচ্ছে। কারণ মানুষজন ধীরে ধীরে
মানে দারিদ্রতার দিকে যাচ্ছে। তাদের দেখেন আপনি, তাদের ইনকাম ট্যাক্স বেড়ে গেছে, কিন্তু ইনকাম ওইভাবে বাড়ে নাই। তো যখন মানুষের ইনকাম না কমে যায়, তখন মানুষ ওয়ারিড হয় তার জীবনকে নিয়ে। তো এখন এখন পশ্চিমারা মনে করতেছে কি, আপনি দেখবেন সব জায়গাতে এখন অ্যান্টি ইমিগ্রেন্ট মতবাদ মাথাচাড়া দিয়ে উঠতেছে। কারণ তারা মনে করতেছে বাহির থেকে ইমিগ্রেন্টরা আসার কারণে তাদের সম্পদ কমে যাচ্ছে, তারা তারা ওই সুবিধাটা পাচ্ছে না। কিন্তু আসল কথা হচ্ছে তাদের সোসাইটি এই ইমিগ্রেন্ট ছাড়া ফাংশনই করতেছে না। কিন্তু এই যে অবস্থা, ডিক্লাইনিং অবস্থা, কিন্তু পলিটিশিয়ানরা তো তাদের এই রিয়েলিটিটা জনগণকে বলবে না, তাদের এই ব্যর্থতার কথা জনগণকে বলবে না। তখন কি করে? তখন এই দুশ্চাপায় ইমিগ্রেন্টদের উপর, দুশ্চাপায় মুসলিমদের উপর, দুশ্চাপায় এসাইলাম শিকারদের উপর। কয় হাজার এসাইলাম শিকার এখানে আছে, কয়েক হাজার হবে। কয়েক হাজার মানুষদেরকে টেক কেয়ার করলে কি একটা দেশের অবস্থা অর্থনৈতিকভাবে ভঙ্গুর হয়ে যায়? হয়ে যায় না, ডেফিনেটলি। তো এগুলো হচ্ছে পলিটিক্যাল কথাবার্তা। কিন্তু রিয়েলিটি হচ্ছে মানুষজন এই যে আন্দোলন করতেছে, কয়েক হাজার অ্যাসাইলাম শিকারদেরকে দেশ থেকে বাইর করে দিলে কি লাভ হবে? এটা তেমন কোনো উপকার হবে না। কিন্তু তারপরও মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। মানুষ আগের মতো তার লাইফ লিড করতে পারতেছে না। এটা ওই যে ডিপ্রেশন হোক, ক্রাইম হোক, ইকোনমিক্যালি অনেক চ্যালেঞ্জের মুখে পড়ুক, এই জন্য এইগুলো হচ্ছে দেখেই আপনার এই মানুষগুলো এখন প্রটেস্ট করতেছে, বিরোধিতা করতেছে, ইমিগ্রেন্টদেরকে বের করে দিতে বলতেছে। তারা ওই যে ফার রাইট গ্রুপ ফর্ম করে তারা মোর ন্যাশনালিস্টিক হয়ে যাচ্ছে, তাদের লিবারাল ভ্যালুগুলো এখন চলে যাচ্ছে। তারা এখন ধর্ম বর্ণ বৈষম্যের কথা বলে না, বরঞ্চ তারা এখন দেখা যাচ্ছে বর্ণবাদী আচরণ করতেছে। আগে তারা ক্লেম করতো যে এটা একটা মাল্টিকালচারাল হাব লন্ডন, এখন তারা ইউকে বা ইউরোপের যে কোনো জায়গাতেই তারা এই যে মাল্টিকালচার জিনিসটাকে তাদের আদর্শের সাথে এটা কি করতো, প্রমোট করতো। কিন্তু এখন তারা নিজেরাই দেশ থেকে মানুষদেরকে বের করে দিচ্ছে। তো এগুলো কি প্রমাণ করে? এগুলো প্রমাণ করে সামথিং ইজ গোয়িং অন। কিন্তু এটা আপনি মিডিয়া দেখে বুঝতে পারবেন না, বা আপনি শুধু ওই বাংলাদেশে বসে বসে যারা ইউরোপকে পূজা করে, যারা ইউরোপের স্ট্যান্ডার্ড বাস্তবায়ন করার জন্য সেকুলারিজমকে নিয়ে যেতে চায়, তারা কিভাবে ইউরোপের এই আসল অবস্থা দেখাবে? তো আমি মনে করি এই জিনিসটা আসলে ওই ট্রু না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা পশ্চিমকে সেকুলারিজমের জন্য স্ট্যান্ডার্ড ধরি। এখন বাংলাদেশের কথা বাদ দিলাম, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কথা বাদ দিলাম, এই সেকুলারিজম প্রতিষ্ঠিত থাকা অবস্থায় পশ্চিমেই যখন আমরা দেখি পশ্চিমের মানুষরা রাস্তায় নামছে তার অর্থনৈতিক দাবি নিয়ে, তাদের এইখানে প্রতিনিয়ত ক্রাইম বাড়তেছে। কারণ কি? মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে মানুষের ক্রাইম বাড়ে, এটা জানেন আপনি। অর্থনৈতিক নিরাপত্তা না থাকলে মানুষ ক্রাইম করে, বিভিন্ন ধরনের ক্রাইম। এই চুরি বাড়তেছে, এরপরে মেন্টাল হেলথ ইস্যু বাড়তেছে, ড্রাগ অ্যাবিউজ হচ্ছে, রাইট উইং দলগুলা ফর্ম করতেছে, তারা মাল্টিকালচারাল আদর্শকে তারা এখন পরিত্যাগ করছে, তারা অন্য কোনো মানুষ, অন্য কোনো কালচারকে আর এলাও করতেছে না। তো এই জিনিসগুলো আসলে কি প্রমাণ করে? এগুলো ক্লিয়ারলি প্রমাণ করে যে তাদের আদর্শ তাদের ভূমিতেই এখন ফাংশন করতেছে না। তারা নিজেরাই এখন তাদের নিজেদের আদর্শকে ধারণ করতে পারছে না। তো এটা এটা শুধু বাংলাদেশে না, এটা যে কোনো জায়গায়, যে কোনো চিন্তাশীল মানুষদের জন্য একটা ক্লিয়ার সাইন যে সেকুলারিজম সব জায়গাতেই ডিক্লাইনিং, শুধু বাংলাদেশে না, সব জায়গাতেই ডিক্লাইনিং। এবং এগুলো যদি আমরা চিন্তা না করি, শুধু যদি বসে বসে ওই মিডিয়া যা দেখায় বা সিনেমা নেটফ্লিক্সে যা দেখি তা দিয়ে জাজ করি, তাহলে আমরা কারেন্ট রিয়েলিটিটা কখনো বুঝতে পারবো না। ওকে ফয়সাল ভাই, টুডে আই থিঙ্ক উই হ্যাড আ ভেরি ফ্রুটফুল ডিসকাশন। আমরা অনেক সেকুলারিজমের অনেক নিটিগ্রিটি ডিপলি অ্যানালিসিস করলাম, যেটা ডেফিনেটলি আই পার্সোনালি বেনিফিটেড। আমি আশা করি যে আমাদের দর্শক যারা, তারাও বেনিফিটেড হবেন। কিন্তু ফাইনাল যে একটা পয়েন্ট আমার মাথায় আসতেছে, দেখেন আমরা বাংলাদেশে ইলেকশনের একটা ক্লাইমেটের মধ্যে যাচ্ছি আর কি। আপনি জানেন যে সামনের বছর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বাংলাদেশে ইলেকশন হইতে যাইতেছে। এই ক্লাইমেটে, যেটা আমি আগে বললাম, কিছু কিছু মানুষ সেকুলারিজম চায়, কিছু কিছু মানুষ ইসলাম চায়। তাদের উদ্দেশ্যে, বা স্পেশালি আমাদের অডিয়েন্স যারা ইজ দ্য ইউথ অফ বাংলাদেশ, তাদের উদ্দেশ্যে একটা এন্ড মেসেজ যদি কিছু দিতে চান। এন্ড মেসেজ আসলে আমি যদি একদম শর্টলি বলি, যে দেখেন আমি আমার ডিসকাশনে আমি কিন্তু অলরেডি বলছি যে বাংলাদেশে সেকুলারিজম ফাংশন করছে না, এবং এটা সেম ইউরোপেও, পশ্চিমেও, আমেরিকা হোক, এটা ইউকে হোক, বা এন্টায়ার ইউরোপে হোক। তো যে বিষয়টা আমরা অলরেডি দেখতেছি যে ফাংশন করতেছে না, এই বিষয়টা প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই যে রিফর্ম বা নির্বাচন, এটা কি কোনো মিনিংফুল জিনিস হবে নাকি অনর্থক হবে? অনর্থক একটা কাজ হবে। মানে যেটা আজকে আজকে মরি কি কালকে মরি অবস্থা, এরকম। মানুষ ধরেন আপনি যদি কোনো একটা জিনিস কিনতে যান, সেটা যদি খুব ক্লোজ এক্সপায়ারি ডেট হয়, এটা কি আপনি কিনবেন? অথবা আপনি ধরেন একটা গরু কিনতে গেছেন, এটা একটা মরা গরু, মনে হইতেছে মারা যাবে একটু পরে, এই গরু কি আপনি কিনবেন? কিনবেন না, এটা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না।
তো যদি মানে আপনি বিচক্ষণ হন, জ্ঞানী হন, চিন্তাশীল হন, তো এবং আপনি এটা বুঝতে পারেন যে বাংলাদেশে অলরেডি এই সেকুলারিজম 50 বছর ধরে কাজ করতেছে না। হ্যাঁ, পশ্চিমা বিশ্বে সেকুলারিজম এত বছর কাজ করছে, কিন্তু এখন আবার ডিক্লাইনিং এ চলে আসছে। তো এই ডিক্লাইনিং আদর্শ আমি কি একজন চিন্তাশীল বিচক্ষণ মানুষ হয়ে নিব? এটা তো আমার জন্য বোঝা হয়ে যাবে কয়দিন পরেই। তো এই জন্য আমার এন্ড মেসেজ হচ্ছে এই পুরো এই সেকুলারিজমের আদর্শিক যে অল্টারনেটিভ কোনো সিস্টেম, সেটার জন্য আমাদেরকে চিন্তা করা। এবং আমি মনে করি যে আদর্শ আমার বিশ্বাস এবং আমার চিন্তা, আমার বড় হওয়া, আমার চিন্তা চেতনার সাথে সাংঘর্ষিক না, এমন আদর্শ প্রতিষ্ঠিত করলেই আমরা অরিজিনালি ফ্লারিশ করতে পারবো। জাজাকাল্লাহ খাইর ফয়সাল ভাই, আমরা লং একটা ডিসকাশন করলাম আজকে। হোপফুলি আমাদের দর্শকরা এ থেকে উপকৃত হবেন। আপনি অনেক দূর থেকে আসছেন, আশা করি আপনি সেফলি ট্রাভেল করবেন ইনশাআল্লাহ। জি, বারাকাল্লাহ ফিক ভাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনাকেও ধন্যবাদ এরকম প্ল্যাটফর্মে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জানি না আমি কতটুকু ভালো বলতে পারছি, কিন্তু আমি অনেস্টলি চেষ্টা করছি যে রিয়েল জিনিসটা যদি একজন মানুষও বুঝে, এটা দ্বারা বেনিফিটেড হয়, তো ইনশাআল্লাহ আল্লাহ যাতে আমাকে রিওয়ার্ডেড করেন এবং আমিন এই আমিন কারেক্ট জিনিসগুলা আমাদের সবাইকে যাতে বুঝার তৌফিক দান করেন এবং আমরা যাতে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করি। আমিন আমিন। জাজাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক।